আসসালামু আলাইকুম। এনটিআরসি এ সহকারী শিক্ষক নিবন্ধন গণিত আজকের ক্যালকুলাসের ক্লাসের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে ক্যালকুলাস পার্টটা আমরা শুরু করব। তো আমরা ক্যালকুলাস পার্টের টোটাল মানে এটা হচ্ছে ৪ টা পার্টের মধ্যে একটা পার্ট গ বিভাগ। ঠিক আছে? তো এই বিভাগে আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। ৮-৯ টার মতো চ্যাপ্টার আছে। ৭-৮ টার মতো চ্যাপ্টার আছে। তো এখানে মেইনলি আমরা হচ্ছে পড়াশোনা করব হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিয়ে। ঠিক আছে? তো এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শুরুর পূর্বে অর্থাৎ এই যে ক্যালকুলাসের যে ২ টা ব্রাঞ্চ, এই ২ টা ব্রাঞ্চ শুরু করার পূর্বে আমাদেরকে আ কিছু আম চ্যাপ্টার অথবা কিছু টপিক সম্পর্কে আসলে আইডিয়া থাকা দরকার। যেগুলো না থাকলে আসলে ওই যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এখানে আগানোটা খুব কষ্ট হবে। ঠিক আছে? তো এজন্য আমরা প্রিপারেশন হিসেবে আমরা এখানে 7A, 7B এবং 8A এই ৩ টে চ্যাপ্টার পড়ে তারপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন এ ঢুকবো 8B। ঠিক আছে? 8B থেকেই কিন্তু ডিফারেন্সিয়েশন শুরু। ওকে? তো এখানে ১ম চ্যাপ্টারটা হচ্ছে ফাংশন এবং এর লেখচিত্র, তারপর হচ্ছে ২য় টা হচ্ছে লিমিট এবং কন্টিনিউইটি, তারপর হচ্ছে ডিফারেনশিয়াবিলিটি। ঠিক আছে? তো এই ৩ টে চ্যাপ্টার এইচএসসি লেভেলেও কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে? তো যাদের মোটামুটি এইচএসসি লেভেলের আম বেসিক টুকু আছে তাদের ফাংশন আ তারপর হচ্ছে ফাংশন চ্যাপ্টারটা না পড়লেও মোটামুটি সমস্যা নাই। আপনারা চাইলে লিমিট এবং কন্টিনিউইটি এই ২ টা পার্ট থেকে মানে এই চ্যাপ্টার থেকে আমরা চাই আপনারা চাইলে আ উম কন্টিনিউ করতে পারেন। আর যাদের একদমই নলেজ নাই, একদম জিরো থেকেই যারা শুরু করতেছে তাদের জন্য অবশ্যই আজকের এই ক্লাসের এই টপিক থেকেই আজকে শুরু করতে হবে আমাদের। ঠিক আছে? মানে ফাংশন এবং লেখচিত্র এখান থেকে শুরু করতে হবে। যাদের মোটামুটি এইচএসসি লেভেলের কোনো বেসিকই আসলে খুব একটা বেশি মনে নাই। আমরা হয় কি অনেকদিন ধরে যারা কিন্তু অনার্স কমপ্লিট করে আমরা পরীক্ষা দিতে বসি, আমাদের অনেকদিন ধরেই আমরা যদি এইচএসসি এর স্টুডেন্ট না পড়াই কিংবা যদি না পড়ি নিজেরা, তাইলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুব একটা রেয়ার কোনো কিছু না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? তো আমরা আজকে ফাংশন শুরু করব এবং আ চ্যাপ্টার এই চ্যাপ্টার জুড়েই ফাংশন এবং এই লেখচিত্র পড়ব। ১ম এই হচ্ছে আ ক্যালকুলাসে যাওয়ার আগে আমরা একটু ফাংশনটার মোটামুটি একটা আ বেসিক পড়ে ফেলবো এই চ্যাপ্টার জুড়ে। ঠিক আছে? ১ম এ আসে হচ্ছে ফাংশনের ডেফিনিশন। ঠিক আছে? তো ফাংশনটাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে। ঠিক আছে? তো এখানে যদি আমরা একটা সংজ্ঞা দিই যে এখানে যে সংজ্ঞাটা ডেফিনিশনটাতে বলা হচ্ছে যে ফাংশন হচ্ছে x ও y দুটি অশূন্যক সেট। ঠিক আছে? f এরূপ একটি নিয়ম যেখানে x আসবে হচ্ছে মানে x আসবে হচ্ছে ক্যাপিটাল X থেকে এবং y আসবে হচ্ছে ক্যাপিটাল Y থেকে। ঠিক আছে? তাহলে f কেই x থেকে y এর মধ্যে একটি ফাংশন বলা হবে। অর্থাৎ আমরা আ একটা ফাংশনকে এভাবে বলতে পারি যে ফাংশন হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটের ম্যাপিং। ঠিক আছে? যেখানে এই যে সেট, ১ম সেট এইটাকে আ ডোমেইনের সেট বলা হয়। ঠিক আছে? আর এই যে সেট এই ২য় সেটটাকে কোডোমেইনের সেট বলা হয়। ঠিক আছে? এটাকে কোডোমেইনের সেট বলা হয়। কোডোমেইনের সেট বলা হয়। ঠিক আছে? তাহলে ফাংশনটা হচ্ছে একটা ম্যাপিং ডোমেইন থেকে কোডোমেইনের সেটের মধ্যে হচ্ছে গিয়ে কি একটা ম্যাপিং। ওকে? তো এখন আ নরমালি একটা ফাংশনকে এভাবে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে? f such that x map y ঠিক আছে? তো এখানে ফাংশনের ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। আর কোডোমেইনের সাথে রিলেটেড আরেকটা কথা আছে, আরেকটা আম ওয়ার্ড আছে সেটা হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জটা আসলে কি বুঝায়? ঠিক আছে? সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আম আমি যদি বলি যে এটা না দেখে আমরা জাস্ট ২ টা চিত্র দেখে আমরা ব্যাপারটা বুঝি। ধরেন আম এটা হচ্ছে একটা সেট। এখান থেকে একটা সার্কেল শেপ নিই। ঠিক আছে? এই ২ টা সেট ধরেন। এটা হচ্ছে ডোমেইনের সেট। এটাকে আমরা X বলি। আর এটা হচ্ছে কোডোমেইনের সেট যেটাকে আমরা Y বলি। ঠিক আছে? ধরুন এই যে এখানে দিলাম, এখানে 1 দিলাম, এখানে V দিলাম, এখানে 2 দিলাম, এখানে C দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম। আর এই জায়গায় ধরেন 5 দিলাম। অথবা 5 নাও দিই, সমস্যা নাই। ঠিক আছে? ধরুন এই যে ম্যাপ করে হচ্ছে 1 এর সাথে, B ম্যাপ করে হচ্ছে 2 এর সাথে এবং C ম্যাপ করে হচ্ছে 3 এর সাথে। ঠিক আছে? যে আমরা ওই ফাংশনটাতে এমন একটা ফাংশন যেখানে আমরা দিলে 1 পাচ্ছি, B দিলে 2 পাচ্ছি, C দিলে 3 পাচ্ছি। ঠিক আছে? অনেকটা এটার মতো। যারা এটাও বুঝেন না তারা একটু বুঝে নেন। ধরেন f of x সমান হচ্ছে গিয়ে কত? 2 ঠিক আছে? তাইলে এখানে x এর ভ্যালু আমরা এখানে কিন্তু আ ধরেন 2x, x এর ভ্যালু আমরা 1 দিলে
এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 2, ঠিক আছে? এক্স এর ভ্যালু আমরা 2 দিলে এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 4। অনেকটা এরকম যে এক্স এর ভ্যালু আমরা a দিলে এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি গিয়ে কত 1, তারপর এক্স এর ভ্যালু b দিলে 2 পাচ্ছি, c দিলে 3 পাচ্ছি, ঠিক আছে? তো এখন এখানে আমাদের 3 ধরনের এলিমেন্ট দেখা যাচ্ছে। কিছু এলিমেন্ট হচ্ছে এইখানে এই এলিমেন্ট গুলো হচ্ছে এক্স সেটে আছে, মানে এই সেটে আছে, ঠিক আছে? এই জন্য এই ফাংশনের ডোমেইনটাকে বলা হচ্ছে, ডোমেইন অফ এফ বলা হচ্ছে এই যে এ বি সি কে, ঠিক আছে? ডোমেইন অফ এফ মানে যেগুলো আমরা ইনপুট দিব সেগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে? তো সেজন্য আমরা এবিসি লিখলাম, ঠিক আছে? এরপর কোডোমেইন, কোডোমেইন অফ এফ হচ্ছে আমরা ওয়াই এর যে এলিমেন্ট গুলো পাবো, ওয়াই এর যে এলিমেন্টস, ওই এলিমেন্টস গুলোকে নিয়ে যে সেটটা বানাবো সেটাই হচ্ছে কোডোমেইনের সেট, ঠিক আছে? তো এখানে 1 2 3 4 দেখা যাচ্ছে, মানে ফাংশনের এই যে যেই সেট থেকে যেই সেটের ম্যাপিং, সেই সেটের সবগুলো উপাদানকে একসাথে ডোমেইন বলা হয়, ঠিক আছে? আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর যে উপাদানগুলো এক্স এর সাথে ম্যাপ করে, মানে এক্স এর ভ্যালু দিলে আমরা ওয়াই এর যে উপাদানগুলো কারেসপন্ডিং যে উপাদানগুলো, যে এ দিলে 1 পাচ্ছি, বি দিলে 2 পাচ্ছি, সি দিলে 3 পাচ্ছি, তাহলে এই 1 2 3 কে বলা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? তো আশা করি এই এক্সাম্পলটার মাধ্যমে ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ এই ৩টা জিনিস ক্লিয়ার, ঠিক আছে? এবং মনে রাখবেন আ এই এফ অফ এক্স দিয়ে এফ অফ এক্স একটা এক্সপ্রেশন দিয়ে, একটা ফাংশন দিয়ে আমাদেরকে ডোমেইন বের করতে বলে, রেঞ্জ বের করতে বলে। কোডোমেইন এটা মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কোয়েশনে দেওয়া থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন যে এটা কোয়েশনে দেওয়া থাকে, কোডোমেইনটা কোয়েশনে আ দেওয়া থাকে। এটা একটু মনে রাখবেন, দেওয়া থাকে। আমাদের একটা ফাংশন দিলে ওটার রেঞ্জ বের করতে বলে, ডোমেইন বের করতে হবে বলে বেসিক্যালি। কোডোমেইনটা হচ্ছে অনেক ক্ষেত্রে কোয়েশনে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দেখেন এইখানে এই যে 1 2 3 এরা হচ্ছে উম, এরা হচ্ছে রেঞ্জ, এবং 1 2 3 4 এরা হচ্ছে কোডোমেইন, ঠিক আছে? যা আছে তা সব কোডোমেইন, আর যেগুলো এক্স এর সাথে রিলেটেড, ইনপুটের সাথে যেগুলো রিলেটেড ওগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে আহ আমরা বলতে পারি না যে এই রেঞ্জটা হচ্ছে কোডোমেনের একটা সাবসেট, বলতে পারি না যে যে এখানে একটু খেয়াল করে দেখবেন কোডোমেনে কিন্তু 4টা উপাদান আছে, আর এখানে 3টা উপাদান কিন্তু রেঞ্জে আছে। তাহলে আমরা বলতে পারি যে রেঞ্জ অফ এফ এটা আসলে কোডোমেইন অফ এফ, এটার একটা হচ্ছে গিয়ে কি উপসেট। এখানে এটাই বোঝানো হচ্ছে যে কোডোমেইন অফ এফ হচ্ছে গিয়ে কি রেঞ্জ অফ এফ হচ্ছে, মানে এফ ফাংশনের রেঞ্জ হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট আর কি, ঠিক আছে? উপসেট। আচ্ছা। তো এখানে হচ্ছে এই চিত্র দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আপনি এগুলো দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ডোমেইন, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে ডোমেইন আপনার। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ডোমেইন। তারপর এখানে যা, যা আছে, ঠিক আছে? এরা হচ্ছে রেঞ্জ। কারণ রেঞ্জ হচ্ছে ডোমেইনের জন্য যা, যা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে রেঞ্জ। আর যেই উপাদানগুলো থাকে টোটাল Y এ, ঠিক আছে? যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে কোডোমেইন। মানে রেঞ্জের থেকে কোডোমেইন বেশি হবে। এজন্য এখানে বড় সার্কেল দিয়ে দেখানো হয়েছে বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা তো ফাংশনের মোটামুটি বেসিক বুঝলাম যে ফাংশন হচ্ছে এক সেট থেকে আরেকটা সেটের মধ্যে একটা রিলেশনও বলা যায়, একটা ম্যাপিংও বলা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা ফাংশনের বেশ কিছু প্রকারভেদ দেখি। ১ম প্রকারভেদ হচ্ছে একক ফাংশন। ওকে? তো একক ফাংশন কাকে বলা হয়? একদম চিত্র দিয়ে বুঝলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয় যে আমরা এই চিত্রটা আমরা এখান থেকে কপি করে নিই। ঠিক আছে? এই শেপটা কপি করব। এই শেপটা আমরা এখান থেকে কপি করে এই যে এখানে বসাই। ঠিক আছে? এবার দেখেন। আচ্ছা, এটা আরেকটা কপি করি, আরেকটা কপি করে এখানে নিই। ওকে? আচ্ছা, এবার দুটাকে এপাশে একটু সরাই। একক ফাংশন কি? একটু চিত্র দেখলে চিত্র দিয়ে বুঝলে আসলে সবচেয়ে বেশি বেটার হয়। ধরেন এই যে এখানে তো 1 আছে, এখানে ধরেন আ 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে। ঠিক আছে? আচ্ছা, তার আগে তার আগে একটা জিনিস পড়লে ভালো হয়, সেটা হচ্ছে ফাংশন হওয়ার শর্ত আসলে। এটা আমরা একটু পড়ে ফেলি যে আমাদের তাইলে বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে যে কোনটা ফাংশন হবে, কোনটা ফাংশন হবে না। ঠিক আছে? আমি ২ টা সেটের মধ্যে জাস্ট একটা ম্যাপিং করে দিলাম, যেটা ফাংশনের ডেফিনিশনকে ভায়োলেট করে। তো সেটা কিন্তু আবার ফাংশন হবে না। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট আহ এটা এখানে কপি করে এখানে একটু পেস্ট করি। কোথায় এটা? হ্যাঁ,
আচ্ছা, এটা এখানে একটু নিয়ে আসি। আচ্ছা, আগে একটু লিখি। সেটা হচ্ছে দেখেন, একটা ফাংশন হওয়া শর্ত। মনে রাখবেন, আপনি যা দিবেন ধরেন f of x, ঠিক আছে? x plus 2, ঠিক আছে? এটাকে f of x ও বলা হয়, এটাকে y ও বলা হয়, ঠিক না? আমরা y ও চাইলে বলতে পারি। তো এখানে হচ্ছে আমরা যা দিই, ঠিক আছে? আর এই ভ্যারিয়েবলটা বোঝায় যে হচ্ছে যা পাই আমরা। শর্টকাটে আমরা বলতে পারি এটা হচ্ছে ওই যে আমরা বলি না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আমরা এক্স আর ওয়াই বলি নরমালি, যে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা দিই এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা পাই। ওকে, এখন এটাকে যা দিই সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এখানে এই যে এক্স এটা হচ্ছে ইনপুট, আর এখানে হচ্ছে ওয়াই এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো মনে রাখবেন, ফাংশন শুধুমাত্র হবে না এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কখন ফাংশন হবে না? এক ইনপুটের জন্য যদি 2 অর মোর আউটপুট, যদি একটা ইনপুটের জন্য যদি 2 অথবা ততোধিক যদি আউটপুট পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ফাংশন হবে না, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো আমরা? সেক্ষেত্রে ফাংশন হবে না। আমরা যদি একটা ইনপুটের জন্য যদি 2টা আউটপুট পাই, ঠিক আছে? একটা ইনপুটের জন্য যদি 2টা আউটপুট পাই, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না, ঠিক আছে? ইনপুট আউটপুট মিলিয়ে তো একটা ফাংশন, ঠিক না? যদি এমন হয় যে আমি একটা ইনপুট দিলাম, 2টা আউটপুট পাইলাম, সেটা কখনোই ফাংশন হবে না। আমি একটা এক্সাম্পল নিই, এখানে ধরেন এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এক্স এর সেট, আর এটা হচ্ছে আউটপুটের সেট, ঠিক আছে? এই দুটার মধ্যে একটা মানে এই দুটার মধ্যে জাস্ট বেশ কিছু আমরা এলিমেন্টস নিতে পারি। ধরেন 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 5 নিলাম, এখানে 6 নিলাম, ঠিক আছে? আমরা কয়েকটা কেস বানাই এখান থেকে, ঠিক আছে? ধরেন এইখানে এটা কপি করে আমরা এখানে নিই, ঠিক আছে? এখান থেকে বেশ কয়েকটা কেস বানাবো, তারপরে এটা কপি করে এইখানে নিই, ঠিক আছে? তারপরে এটা কপি করে আমরা এখানে নিই, ঠিক আছে? তো ধরেন এখানে হচ্ছে আপনি ধরেন এক্স হচ্ছে আপনি এক্স হচ্ছে আপনি 1 দিলেন, তাহলে ধরেন আপনি 2 পাইলেন, ঠিক আছে? এমন একটা কিছু, এমন একটা ধরেন ধরে নিচ্ছি ফাংশন, সেখানে আপনি 1 দিলেন, 2 পাইলেন, ঠিক আছে? 3 দিলেন, 4 পাইলেন, 5 দিলেন, 6 পাইলেন। তাহলে মনে রাখবেন এটা হচ্ছে ইনপুট যেটা দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। 1 দিলাম পাইলেন 2, 3 দিলাম 4, 5 দিলেন 6, ঠিক আছে? তাহলে এখানে এটা ফাংশন বলা যাবে কিনা? দেখেন, একটা ইনপুট, একটা আউটপুট, একটা ইনপুট, একটা আউটপুট, একটা ইনপুট, একটা আউটপুট। তাহলে একটা ইনপুটের জন্য কিন্তু আমি 2টা আউটপুট পাই নাই। তাহলে এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো। ঠিক আছে? তাহলে এবার ধরেন আপনি 1 দিলেন, 2 দিলেন, ওকে? 3 দিলেন, 4 দিলেন, আবার 3 দিলেন, আবার 4 পাইলেন, 5 দিলেন, 6 পাইলেন। এখন আপনি খেয়াল করেন, একটা ইনপুট, এই 1 এটা হচ্ছে ইনপুট। এটার জন্য 2 ও পাইছেন, আবার 4 ও পাইছেন। তাহলে 2টা আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে এই কেসটা চলে আসছে না, যে একটা ইনপুটের জন্য আমি 2টা আউটপুট পাইলাম। তাহলে এই ক্ষেত্রে এটা ফাংশন হবে না। ঠিক আছে? এই ক্ষেত্রে এটা ফাংশন হবে না। এবার এই কেসটা দেখেন, আপনি 1 দিলেন, নাই। ঠিক আছে? 2 পাইলেন। আবার 3 দিলেন, ধরেন কিছু পান নাই। আবার 5 দিলেন, ধরেন 6 পাইলেন। ঠিক আছে? আবার আ উম এখানে এটা বাড়াইলে এটা হয়ে যাবে। আবার হ্যাঁ, এবার দেখেন, 1 দিলেন, 2 পাইলেন। তার মানে একটা ইনপুট, একটা আউটপুট। ঠিক আছে? আবার ইনপুট 3 দিলেন, 2 পাইলেন। তার মানে আরেকটা ইনপুট, ডিফারেন্ট ইনপুট, একই আউটপুট। কোনো সমস্যা নাই। একটা ইনপুট, একটা আউটপুট, একটা ইনপুট, একটা আউটপুট।
ঠিক আছে? 5 দিলেন 6 পাইলেন। তাহলে একটা ইনপুটের জন্য কিন্তু এখানে ২ টা আউটপুট নাই। এখন একটা আউটপুটের জন্য কিন্তু ২ টা ইনপুট আছে এখানে। বাট আমি বলছি একটা ইনপুটের জন্য যদি ২ টা আউটপুট হয় তাহলে সেটা ফাংশন হবে না। ঠিক আছে? বাট এখানে তো একটা আউটপুটের জন্য ২ টা ইনপুট। উল্টা কেস না? তাহলে এটা ফাংশন হবে। যদি একটা ইনপুটের জন্য যদি ২ টা আউটপুট হয় তাইলে মানে ১ অথবা ৩ এটা যদি ২ টার সাথে যদি এখানে ম্যাপ করতো একই সাথে তাহলে কিন্তু ফাংশন হইতো না। ঠিক আছে? তাহলে এটাও একটা ফাংশন হবে। ওকে? আবার আ এটা ধরুন এটার সাথে ম্যাপ করলো, এটা এটার সাথে ম্যাপ করলো। ঠিক আছে? আচ্ছা এবার আ আচ্ছা এটা আরেকটু বুঝাই। এটা হচ্ছে কেস 1 গেল, এটা হচ্ছে কেস 2। ঠিক আছে? এটা আমি কেস 2 দিয়ে বুঝাই এখানে। দেখেন এক ধরনের আমরা বুঝে ফেলছি যে একটা ইনপুটের জন্য যদি ২ টা আউটপুট থাকে তাহলে ফাংশন হবে না। এছাড়াও আরেকটা কেস আছে সেটা হচ্ছে ইনপুটের জন্য কোনো আউটপুট না পেলেও কিন্তু ফাংশন হবে না সেটা। ঠিক আছে? একটি ইনপুটের জন্য কোনো আউটপুট না পেলেও কিন্তু সেটা ফাংশন হবে না। সেটা ফাংশন হবে না। ঠিক আছে? ফাংশন হবে না। এগুলো আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে? ছোটখাটো কতগুলো এগুলো বইয়ে লিখে রাখতে পারেন। চাইলে এরকম ধরেন আপনি পড়তেছেন, ওখানে হালকা পাতলা বেসিক আছে। চাইলে এখানে আপনি এইগুলো ছোটখাটো একটা পেজে লিখে আপনি চাইলে এই যে আপনি যদি এই বইটা তিতাসের এই যে আমি যে পড়াচ্ছি এটা তিতাসের বই। এখানে চাইলে আপনি অ্যাটাচ করে রাখতে পারেন। এই পেজে অ্যাটাচ করে রাখতে পারেন যে এগুলো পড়ার জন্য এই বেসিক গুলো দরকার। ঠিক আছে? আচ্ছা। যেটা বলছিলাম যে একটি ইনপুটের জন্য যদি কোনো আউটপুট যদি না পাই তাহলে সেটাও ফাংশন হবে না। ঠিক আছে? ধরেন এই যে 1 এটা কিন্তু ইনপুট। এখানে কিন্তু কোনো আউটপুট পাই নাই। ঠিক আছে? তাহলে এটা ফাংশন হবে না। কারণ ফাংশনে আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা অবশ্যই আউটপুট পাবো। ঠিক আছে? ওকে? তাহলে এটাও ফাংশন হবে না। কারণ আমরা একটা ইনপুটের জন্য কিন্তু কোনো আউটপুট পাই নাই। ওকে? তাহলে এই ২ কেসের ক্ষেত্রে কিন্তু ফাংশন হবে না। এছাড়াও অন্যান্য কেসের ক্ষেত্রে কিন্তু ফাংশন হবে। ঠিক আছে? ধরেন এটা যদি আমরা সেম ভাবে যদি আমরা লিখি যে এটা যদি এখানে লিখি, ধরেন এখানে নিয়ে আসছি তো। ধরেন এই যে 1 এর সাথে এটা ম্যাপ করছে, আবার এটার সাথে ধরেন এটা ম্যাপ করছে। তারপর ধরেন 4 খালি আছে। ঠিক আছে? ওকে? তাহলে দেখেন 1 এর জন্য আমরা 2 পাইছি, 3 এর জন্য 2 পাইছি, আবার 5 এর জন্য 6 পাইছি। 4 কোন একটা কিছু দিলে হয়তো আমরা 4 পাইতাম। ঠিক আছে? এটা হইতে পারে যে আ আমাদের রেজাল্ট আছে মানে আউটপুট আছে বাট ওটার করেসপন্ডিং ইনপুট নাই। সেটা হইতে পারে। ঠিক আছে? তো এজন্য এটা ফাংশন হবে। ওকে? তো এই যে ফাংশনের এই যে টোটাল কেস গুলো, ঠিক আছে? ইনপুট আউটপুট দিয়ে যেগুলো বুঝলাম, এগুলো আমরা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমরা 9, 10 এও এইচএসসি তেও একটা সুন্দর এক্সাম্পল দিয়ে শিখি। সেটা হচ্ছে মা ছেলে আরকি। ঠিক আছে? মা ছেলের এক্সাম্পল দিয়ে শিখি। যে আমরা যদি এটা একটা যদি সেট নিই, এটা ধরেন একটা মায়ের সেট। ঠিক আছে? ধরেন এটা একটা সেট, তারপর এটা একটা সেট। এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, আর এটা হচ্ছে মা। ঠিক আছে? ধরুন এই সন্তান হচ্ছে এই মায়ের, এক্স মায়ের। বি এই সন্তান হচ্ছে ধরেন ওয়াই মায়ের। আবার সি এটা ধরেন জেড। এরকম ৩ টা মা আছে, ৩ জন সন্তান আছে। এরা ডিমান্ড করতেছে, এ ডিমান্ড করতেছে যে আমার মা হচ্ছে এক্স, বি ডিমান্ড করতেছে আমার মা হচ্ছে ওয়াই, সি ডিমান্ড করতেছে আমার মা হচ্ছে জেড। তাহলে এটা সম্ভব, পসিবল। ঠিক আছে? এজন্য এটা ফাংশন হবে। আবার আমরা যদি তাহলে ফাংশন, ঠিক আছে? আবার যদি এমন হয় যে ধরেন এ ডিমান্ড করলো যে তার মা হচ্ছে এক্স এবং ওয়াই। এ বলল যে আমার মা হচ্ছে এক্স এবং আমার মা হচ্ছে ওয়াই। তাহলে এটা কি সম্ভব আসলে? একজন সন্তানের কি ২ টা মা থাকতে পারে? তাহলে এটা সম্ভব না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে ফাংশন নয়। যদি একজন সন্তানের যদি ২ বা ততোধিক মা থাকে, তাহলে এটা ফাংশন হবে না। মানে একটা ইনপুটের জন্য যদি ২ টা আউটপুট থাকে। ওকে? আবার ওয়াই ডিমান্ড করলো যে ওয়াই মা। তিনি ডিমান্ড করলো যে এই আমার ছেলে হচ্ছে বি,
ঠিক আছে? আবার আমার ছেলে হচ্ছে সি। ঠিক আছে? আমি এখানে আরেকটা কালার নেই। ধরেন এই যে এটা আর এটা। মানে দেখেন বি ডিমান্ড করলো যে তার মা হচ্ছে ওয়াই, আবার সি ডিমান্ড করলো যে তার মা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এটা সম্ভব যে ২ জন সন্তানের একই মা মানে এক মায়ের ২ বা ততোধিক সন্তান থাকতে পারে। ঠিক আছে? বাট এক সন্তানের ২ বা ততোধিক মা থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে এটা ফাংশন। ঠিক আছে? তারপরে ধরেন আমি এখানে আরেকটু বাড়াইয়ে এখানে একটা ডি দিলাম। ঠিক আছে? দেখেন এটা হচ্ছে ১ম কেস। ওই যে এক ইনপুটের জন্য ২ টা আউটপুট। এবার দ্বিতীয় একটা কেস পড়ছি না যে ইনপুটের কোনো উপাদান খালি থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? দেখেন। এখানে ধরেন আমি ডি দিলাম। ঠিক আছে? এই ডি বলল যে আমার কোনো মা নেই। তো পৃথিবীতে এমন কি কোনো সন্তান আছে যাদের কোনো মা নেই? আনসার হচ্ছে না। ঠিক আছে? এজন্য যখন ডি থাকবে, এখানে যদি আমি ডি দিই, তাহলে সেটা কিন্তু ফাংশন হবে না। ঠিক আছে? আবার আমি যদি ডি ধরেন এখানে এক্স, ওয়াই, জেড, এখানে ধরুন ডাব্লিউ দিলাম। ডাব্লিউ বলল যে, আমার কোনো সন্তান নেই। দেখেন এটা কোনো সন্তান নেই। ম্যাপিং হইলে না সন্তান থাকবে, ঠিক না? তাহলে কোনো সন্তান নেই। তাহলে এটা পসিবল। তাহলে এই ক্ষেত্রে এখন বর্তমানে এটা ফাংশন। ঠিক আছে? যদি ডাব্লিউ দিই। বাট ডাব্লিউ যদি এই পাশে দিই অথবা ডি যদি এ পাশে দিই, মানে এ পাশে যদি কোনো একটা উপাদান খালি থাকে তার তো কোনো মা নেই। এটা অসম্ভব। ঠিক আছে? মা অবশ্যই থাকবে, হয়তো মারা যেতে পারে, এটা আলাদা কেস। বাট অবশ্যই তার একজন মা ছিল বা আছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে ফাংশন হবে, আদারওয়াইজ ফাংশন হবে না। তো আশা করি আমি এই ২ ধরনের এক্সাম্পল দিয়ে আমি ফাংশন কখন হবে, কখন হবে না এটা আমি আপনাকে বুঝাইতে পারছি। আমি একটু চেক করি যে আমার রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে। আচ্ছা, এবার আমরা নেক্সট যাই। এবার দেখেন এখানে এই যে এবার আসি একেক ফাংশন। ঠিক আছে? তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেখছিলাম। ঠিক আছে? তো এই ফাংশনগুলোকে আমরা একটু ক্লাসিফাই করব। ঠিক আছে? আ কয়েকটা ভাগে আমরা ভাগ করব। তার মধ্যে একটা ভাগ হচ্ছে একেক ফাংশন। ঠিক আছে? তো একেক ফাংশন নাম দেখেই বোঝা যাচ্ছে যে একটা ইনপুটের জন্য যদি একটা আউটপুট হয়, এক ইনপুট এক আউটপুট হইলে ওটা একেক ফাংশন। ঠিক আছে? ধরেন আমরা যদি আ এটার জন্য এটা পাই, এটার জন্য এটা পাই, এটার জন্য এটা পাই। তাহলে এখানে দেখা যাচ্ছে একদম সহজ সরল যে এক ইনপুটের জন্য এক আউটপুট। ঠিক আছে? তাহলে 1 ইনপুট ও 1 আউটপুট। এটাই হচ্ছে আমাদের একেক ফাংশন। ঠিক আছে? আচ্ছা। এবার হচ্ছে অনটো ফাংশন। অনটো ফাংশন হচ্ছে যখন রেঞ্জ আর কোডোমেইন যখন সেম হয়। ঠিক আছে? অর্থাৎ এই যে y যে সেট এখানে যদি এক্সট্রা কোনো উপাদান না থাকে, তখন সেটাকে হচ্ছে গিয়ে কি অনটো ফাংশন বলে। আমরা যদি বলি যে আ আমরা যদি একটু যদি বলি সেটা হচ্ছে যদি এটা একটু লিখে রাখবো যদি যদি y এর অথবা দ্বিতীয় সেটের প্রতিটি উপাদান প্রতিটি উপাদান x এর সাথে ম্যাপ করে। x এর সাথে ম্যাপ করে। ঠিক আছে? মানে y এর প্রত্যেকটা উপাদান যদি x এর সাথে ম্যাপ করে তাহলে সেটা হচ্ছে গিয়ে কি সেক্ষেত্রে ডোমেইন আর কোডোমেইন আর রেঞ্জ সমান হয় এবং সেটাকে অনটো ফাংশন বলা হয়। ঠিক আছে? কারণ আমি একটা ফাংশন লিখলাম হচ্ছে এরকম ধরেন এই যে 1 a 2 b 3 ধরেন সি এখানে একটা ডি দিলাম। ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে আমি যদি এটা দিই, এটা দিই, তাহলে এটা দিই। ঠিক আছে? তো এখানে ডি ফাঁকা থেকে গেল না? তাহলে এখানে আমি যদি বলি যে আপনি এখানে কোডোমেইন কত? কোডোমেইন, কোডোমেইন অফ এফ কত? ঠিক আছে? কোডোমেইন অফ এফ কত? আপনি বলবেন যে এবিসিডি, এবিসিডি। আর এখানে রেঞ্জ অফ এফ কত? আপনি বলবেন যে এবিসি, এবিসি। তাহলে রেঞ্জ আর কোডোমেইন কি সমান হইল? আনসার হইল না। তাহলে এক্ষেত্রে আ এটা কি হবে না? এটা হচ্ছে অন্টো হবে না। যদি আমি টা যদি মুছে দিই, এটা কিন্তু একেক ফাংশন। কেন? কারণ এই যে ডোমেইনের প্রত্যেকটা উপাদান কিন্তু রেঞ্জের একটা উপাদানের সাথে ম্যাপ করছে। এইজন্য একেক ফাংশন। বাট এটা কোন ধরনের ফাংশন হবে না? এটা অন্টো ফাংশন হবে না। বাট এটা যদি আমি মুছে দিই, তখন কিন্তু অন্টো ফাংশন। ঠিক আছে? কারণ এখানে এই y এর প্রত্যেকটা উপাদান কিন্তু x এর সাথে ম্যাপ করে। ঠিক আছে? a, b, c মানে কোনো উপাদান খালি নেই। ঠিক আছে? বাট আবার যদি আমি এরকম করে দিই, এবার কিন্তু কি হচ্ছে না? এবার কিন্তু এক হচ্ছে না। সরি আমি এরকম হ্যাঁ, আচ্ছা এরকম করে দিয়ে দেখেন, এরকম করে দিয়ে আমি যদি এটা কিন্তু মুছে এটা যদি মুছে দিই, ঠিক আছে?
এবার এবার এটা এককও না, আবার অনটুও না। ফাংশন বাট এককও না, আবার অনটুও না। এক না কেন? কারণ ২ টা উপাদান একটার সাথে ম্যাপ করছে। ঠিক আছে? তাহলে এটা পসিবল না। যে ২ জন সন্তানের জন্য আ সরি ২ জন সন্তানের ১ জন না। এটা পসিবল। বাট ২ টা উপাদান যেহেতু আমরা একে, একে পড়ছিলাম যে একজন সন্তানের একটা মা, একজন সন্তানের একটা মা মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে। ঠিক আছে? আমরা একে, একে সেটা পড়ছিলাম। বাট এখানে এই যে এ মায়ের কিন্তু ২ জন সন্তান অর্থাৎ ২ টা ইনপুটের জন্য একটা আউটপুট হয়ে গেছে। তাহলে এটা একেক হচ্ছে না। ঠিক আছে? আবার অন্টো কি না? না। কারণ এখানে কোডোমেইন হচ্ছে এবিসি আর রেঞ্জ হচ্ছে এআরসি। তাহলে কোডোমেইন আর রেঞ্জ সমান না। মানে এখানে এক্সট্রা উপাদান রয়ে গেছে। এজন্য এটা অনটু ও হবে না। ঠিক আছে? বুঝছি তাইলে? আবার যদি আমরা এটা যদি এমন করে দিই যে আ এটা যদি এমন করে দিই তাহলে এখন কিন্তু কি হয়ে গেছে? না। ধরেন এখানে আপনি 4 দিয়ে আরেকটা উপাদান এখানে ম্যাচ করায় দিলেন। ঠিক আছে? 1 2 4 3 যে 4 B এর সাথে ম্যাপ করছে। এখন কিন্তু অন টু ফাংশন হয়ে গেছে। কারণ দেখেন প্রত্যেকটা উপাদান এই আ আ এই যে Y এর প্রত্যেকটা উপাদান মানে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এটার সাথে ম্যাপ করছে। তার মানে এখানে কোনো এক্সট্রা উপাদান নাই। এক্সট্রা উপাদান না থাকলে কোডোমেইন আর রেঞ্জ পরস্পর সমান। ঠিক আছে? তাহলে এটা কিন্তু এখন অন টু ফাংশন। বুঝছি তাইলে? তাহলে বুঝছি? ফাংশনের এই ডেফিনিশন গুলো বুঝছি? যে একেক কখন হবে, তারপর হচ্ছে সার্বিক বা অনটু কখন হবে। ওকে? এরপরে আমরা এবার আসি যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন। বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেইন রেঞ্জ কিভাবে আমরা বের করব। ঠিক আছে? মানে ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করে এটাও ইম্পোর্টেন্ট পার্ট কারণ এখান থেকে বেশ কিছু জিনিস আমাদের কাজে লাগবে হচ্ছে ডিফারেন্সিয়েশনে। ঠিক আছে? ডিফারেন্সিয়েশনে নরমালি ফাংশনের আ ফাংশনের আ মানে আম ইয়াতে ওই যে আমাদের যখন আমরা লিমিট, কন্টিনিউটি এগুলো পড়বো তখন আমাদের পিসওয়াইজ ফাংশনটা একটু কাজে লাগবে। ঠিক আছে? তো এটা আমরা পড়বো আস্তে ধীরে এখানে ডোমেইন রেঞ্জ আগে বের করা শিখি। ওকে? তো এমনি ডোমেইন রেঞ্জ কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। আপনি দেখবেন যে পরীক্ষায় কিন্তু ডোমেইন রেঞ্জ থেকে আসে। যেমন ধরেন এই যে এটা নিবন্ধন পরীক্ষায় কিন্তু ৭ তমতে আসছে। তারপর হচ্ছে আপনি যদি এক্সাম্পল এ যান এখানে অনেক প্রশ্ন আসে ডোমেইন রেঞ্জে। ঠিক আছে? বিশেষ করে আমি যদি একদম আপনাকে স্পেসিফিক ভাবে বলি, এই যে এই ধরনের কোয়েশ্চেন গুলো বারবার আসে। এই যে এই ধরনের কোয়েশ্চেন গুলো এটা দেখেন ১৩ তমতে আসছে, ১৫ তমতে আসছে, ১৬, ১৮ তে আসছে। মানে এই যে মডুলাস দিয়ে তারা ডোমেইন রেঞ্জ বের করতে বলে। ঠিক আছে? তো এইরকম আসছে, অন্যরকম আসবে না এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। এজন্য আমরা সব রকমের ডোমেইন রেঞ্জ আমরা একটু দেখার ট্রাই করব এই লেকচার জুড়ে। ঠিক আছে? আমরা পড়াচ্ছি তিতাসের বইটা আবারও বলছি আমরা তিতাসের বইটা পড়াচ্ছি। আপনি যেকোনো তিতাসের এটা তিতাসের স্কুলের বই। আপনি যেকোনো একটা বই নিয়ে পড়লে হয়ে যাচ্ছে। এমন না যে আপনাকে অনেকগুলো বই পড়তে হবে। আপনি আগে একটা বই ভালো করে পড়বেন। এরপরে দেখবেন যে বাকি বইগুলো শেষ করতে আপনার খুব একটা বেশি সময় লাগবে না। আপনার যদি একটা বই পড়তে যদি ১ মাস লাগে, তাইলে আর যে অন্য একটা যে বই সেটা আপনার পড়তে ৫ দিনেরও কিন্তু সময় লাগবে না। কারণ একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের 95% মিল থাকে, 90% মিল থাকে। বাকি 10% অথবা 5% কিন্তু এক্সট্রা আসে। যেগুলো হচ্ছে খুব একটা আসলে আম আমাদের দরকার নাই। একটা পরীক্ষায় তো 100 পাওয়ার দরকার নাই। আমাদের 95 দরকার। তো একটা বই পড়লে 95 পাওয়া যায়। তো এত কষ্ট করে মানে ১ম এর শুরুতে প্রিপারেশন এর শুরুতে আসলে ২ টা ৩ টা বই পড়ার কোনো দরকার নাই। আপনার বেসিক নাই, কোনো কিচ্ছু নাই। আপনি জাস্ট একটা বই বারবার করেন। প্রবলেম গুলো বারবার সলভ করেন। দেখবেন যে দ্যাটস এনাফ। আচ্ছা, তো এখন আ ডোমেইন রিচ ১ম এ হচ্ছে এই যে ফাংশন, এইটাকে ধ্রুবক ফাংশন বলা হয়। যদি কোনো একটা ফাংশনের ভ্যালু যদি সবসময় একটা কনস্ট্যান্ট নাম্বার থাকে, তখন সেটাকে ধ্রুবক ফাংশন বলা হয়। ধরেন এই যে f of x সমান ধরেন ৩। ঠিক আছে? এটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন। কারণ আপনি যাই কিছুই এখানে দিবেন, আপনি সবসময় ৩ পাবেন। ঠিক আছে? আপনি x এর ভ্যালু 2 দেন, 3 দেন, 5 দেন, কারণ সবসময় আপনি ৩ পাবেন। এজন্য এটাকে ধ্রুবক ফাংশন বলা হয়। তো ডোমেইন হচ্ছে আসলে আমরা একটা ফাংশন হচ্ছে আমরা যা, যা দিতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে ডোমেইন। আর ওই দিতে পারার জন্য মানে ইনপুট দেওয়ার জন্য আমরা যা, যা পাই সেগুলি হচ্ছে রেঞ্জ। আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি যে ডোমেইন হচ্ছে আমরা যা, যা দিতে পারি। আর রেঞ্জ হচ্ছে ওই ডোমেইনের ভ্যালুর জন্য আমরা যা, যা কিন্তু y এ পাই সেগুলি হচ্ছে কিন্তু রেঞ্জ। আর এক্সট্রা যেগুলো থাকে y এ ওগুলো হচ্ছে কোডোমেইন। ঠিক আছে? আচ্ছা। তো এখন আ এখানে আসলে f of x সমান ধরেন ৩। এখানে আপনি কি, কি দিতে পারবেন? এখানে আপনি x এর সব ভ্যালুই কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? আমি যদি বলি যে আমরা অনেক সময় এই ফাংশনটাকে একটা ব্লেন্ডার মেশিন দিয়ে আসলে চিন্তা করি। ঠিক আছে? আ ডোমেইন রেঞ্জ বোঝার জন্য ব্লেন্ডার মেশিন দিয়ে আমরা চিন্তা করি যে একটা ফাংশন হচ্ছে কাইন্ড অফ একটা ব্লেন্ডার মেশিন যেখানে হচ্ছে জুস পাওয়া যায় আরকি। তো আমরা এখানে অ্যাপল দিলে, ঠিক আছে? এখানে অ্যাপল জুস পাওয়া যায়।
ঠিক আছে? আপনি এখানে কমলা দিলেন, লেমন দিলেন, ঠিক আছে? এখন আপনি এখানে লেমন জুস পাবেন। তাহলে এই যে যা দিচ্ছেন সেগুলো হচ্ছে ডোমেইন। যা দিচ্ছেন সেগুলো হচ্ছে ডোমেইন। আর এই অ্যাপলের জন্য অ্যাপল জুস পাচ্ছেন। তাইলে অ্যাপল যদি ডোমেইন হয় তাহলে তার জন্য যা পাচ্ছেন সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ। কিন্তু আপনি ডোমেইনে এমন একটা উপাদান দিয়ে দিছেন যেখানে আসলে ফাংশনটাই কাজ করে না। ধরুন আপনি এখানে কোকোনাট দিয়ে দিছেন। তাহলে কখনো কোকোনাট জুস আপনি দেখছেন? ঠিক না? কোকোনাট যদি আপনি পাকা যদি কোকোনাট ঢুকাই দেন এখানে, তাহলে এখান থেকে তো কোনো আউটপুট পাওয়া পসিবল না। কোকোনাট জুস তো দিবে না ভাই ব্লেন্ডার মেশিনে। ঠিক আছে? তার তো একটা সীমাবদ্ধতা আছে, ঠিক না? তো এই কোকোনাটটা ডোমেইনে না, এটা রেঞ্জেও থাকবে না। ঠিক আছে? তাহলে আমি ডোমেইনে কোকোনাটটা কখনোই নিতে পারবো না। তো এরকম ফাংশনে সব ভ্যালু কিন্তু আমরা দিতে পারি না। যে ভ্যালুগুলো দিতে পারি ওগুলি হচ্ছে রেঞ্জ এবং তার কারেসপন্ডিং আমরা y এর যে ভ্যালুগুলো পাই, y এর যে ভ্যালুগুলো পাই সেটা হচ্ছে রেঞ্জ। আশা করি এটা বুঝাইতে পারছি। ঠিক আছে? তো এখানেও আমরা চাইলে এখানে সবকিছু দিতে পারবো। ফাংশনটা আমাকে সবসময় ৩ দিবে। ঠিক আছে? এজন্য আমরা ডোমেইনকে আর বলতেছি যে সেট অফ অল রিয়েল নাম্বারস। আর এখানে অলওয়েজ আমি পাচ্ছি, আমি যদি 1 দিই তাইলেও 3 পাচ্ছি, 2 দিলেও 3 পাচ্ছি, 4 দিলেও 3 পাচ্ছি, 5 দিলেও 3 পাচ্ছি। ঠিক আছে? সবসময় যেহেতু 3 পাচ্ছি তাহলে যেটা পাই সেটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এখানে 3 থাকলে আমার রেঞ্জ হচ্ছে গিয়ে কত? এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 3। আর এখানে যেহেতু কনস্ট্যান্ট টার্মকে সি ধরা হয়েছে, এখানে যেহেতু কনস্ট্যান্ট টার্মকে সি ধরা হয়েছে এজন্য রেঞ্জ হচ্ছে গিয়ে কত? সি। ঠিক আছে? এবার ধরেন একটা লিনিয়ার ফাংশনে আসি। লিনিয়ার ফাংশন হচ্ছে আ একটা লিনিয়ার এক্সপ্রেশন যদি থাকে, ঠিক আছে? একটা সরলরৈখিক যদি একটা রাশি থাকে, ধরুন x প্লাস p, এখানে x এর পাওয়ার 1 না, তো এটাকে আমরা লিনিয়ার বলি। ঠিক আছে? তো একটা লিনিয়ার এক্সপ্রেশন দিয়ে যদি একটা ফাংশন হয় তখন এটাকে আমরা বলি একটা লিনিয়ার ফাংশন বা সরলরৈখিক ফাংশন। তো এই লিনিয়ার ফাংশনে আমরা কিন্তু এই x এর ভ্যালু যা ইচ্ছা তাই দিতে পারবো। ঠিক আছে? বাস্তব সংখ্যার মধ্যে যা ইচ্ছা আমি তাই দিতে পারবো। আমাকে অবশ্যই একটা আউটপুট দিবে। ঠিক আছে? ডোমেইনে এমন কোনো কিছু দেওয়া যাবে না যেটার জন্য কিন্তু আমি y এর মান পাবো না। ঠিক আছে? তো এখানে যেহেতু আমি যা ইচ্ছা তাই দিতে পারতেছি এজন্য ডোমেইন হচ্ছে R। ঠিক আছে? এখন কি পাবো? দেখেন তো এখানে আপনি যা ইচ্ছা তাই দিবেন। এখানে কিন্তু আপনি রিয়েল নাম্বারই পাবেন। এখানে আপনি রিয়েল নাম্বার দিলে x এর ভ্যালু যদি আপনি রিয়েল নাম্বার দেন তাহলে এখানে এই যে y এর ভ্যালু অথবা f of x এর ভ্যালু এখানে আপনি রিয়েল নাম্বারই পাবেন। ঠিক আছে? এই যে। তো এটা বের করার একটা সিস্টেম হচ্ছে যে আপনি প্রথমে y সমান x প্লাস b ধরে নিবেন। ঠিক আছে? এরপর সেখান থেকে আপনি আ x কে y এর মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন। তাহলে x সমান y মাইনাস b ডিভাইডেড বাই হ্যাঁ, এবার আপনি y এর উপর কন্ডিশন এপ্লাই করেন যে y এর কোন মানগুলো পসিবল। এখানে কিন্তু y এর সব মান পসিবল। ঠিক আছে? এইজন্য রেঞ্জ হচ্ছে R। তাহলে ডোমেইনও R, রেঞ্জও R লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে। বাট যদি ফ্র্যাকশন থাকে দেখেন, ডোমেইন চেঞ্জ হবে। বেশ কিছু টাইপের ফাংশনের ক্ষেত্রে ডোমেইন চেঞ্জ হবে। যদি আপনার একটা ফ্র্যাকশন টাইপের যদি একটা ফাংশন থাকে অথবা রুট টাইপের যদি ফাংশন থাকে, তখন কিন্তু আমরা সব ভ্যালু দিতে পারি না। ঠিক আছে? ফ্র্যাকশন থাকলে আর রুট থাকলে, ভগ্নাংশ থাকলে আর বর্গমূল থাকলে আমরা কিন্তু সব ধরনের ভ্যালু দিতে পারি না। কারণ আমরা জানি একটা ভগ্নাংশের নিচে যদি 0 হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশ কিন্তু কাজ করে না। মানে সেটার কিন্তু ভ্যালু নাই। ধরেন 1/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? এটা কোনো ভ্যালু দিবে না আপনাকে। আপনি ইনপুট দিলেন, কোনো আউটপুট পাচ্ছেন না। তাহলে এই ক্ষেত্রে এটাকে ফাংশন বলতে পারবো না। তখন ফাংশনটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে আমার। এজন্য এই এই x প্লাস p এটা কিন্তু 0 হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে x প্লাস b যদি আমি 0 না দিতে চাই, তাহলে x আমি কত দিতে পারবো না বলেন তো? এখান থেকে x বের করলে মাইনাস b ডিভাইড বাই a। তাহলে এই যে x যদি মাইনাস b ডিভাইড বাই a দিই, তাহলে এখান থেকে 1 ডিভাইডেড বাই কিন্তু 0 হয়ে যাবে। তখন ফাংশনটাই কি হয়ে যাবে? আমার মেশিনটাই বন্ধ হয়ে যাবে তখন। ঠিক আছে? এজন্য যে ভাই এখানে আমি সব দিতে পারতেছি, কিন্তু মাইনাস b ডিভাইড বাই a দিলে আউটপুট পাচ্ছি না। তাহলে এই মাইনাস b ডিভাইড বাই a আমি দিতে পারবো না। ঠিক আছে? এজন্য ডোমেইন সব হবে কিন্তু মাইনাস বি ডিভাইডেড বাই এ হবে না। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরুন এই যে এফ অফ এক্স সমান ও 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। ঠিক আছে? তো এখানে দেখেন ডোমেইন যখন বের করতে যাবেন তখন দেখবেন যে আসলে কোন ভ্যালু দিলে ফাংশন কাজ করে না সেটা বিয়োগ করে দিবেন। ঠিক আছে? কারণ আমরা ডোমেইন তাদেরকেই বলি যাদের জন্য আমরা আ মানে যাদের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি। ঠিক না? তাহলে এখানে এই এক্স এর ভ্যালু -3 দিলে কিন্তু এই ফাংশন কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে ডোমেইনে নিতে হবে, সব আর নিব
কিন্তু এই যে -3 এটা কিন্তু আমরা নিব না। ঠিক আছে? কারণ এই -3 দিলে তখন ফাংশনটা কাজ করবে না। তাহলে -3 আমি দিতে পারব না। ওকে? তাহলে যেটা দিতে পারব না সেটা কখনোই ডোমেইনের মধ্যে হবে না এবং সেটা এই R থেকে বিয়োগ করে দিতে হবে। ওকে? আচ্ছা। তাহলে রেঞ্জ কি হবে? সিমিলারলি আপনি এটাকে y এ কনভার্ট করবেন। তাহলে এটাকে যদি আমরা y এ যদি কনভার্ট করি, ওকে? এটাকে যদি আমরা y এ কনভার্ট করে y ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই x প্লাস b। এবার আপনি দেখেন এখানে তাইলে কত হচ্ছে এখানে? আ x প্লাস b ইকুয়ালস টু 1 ওভার y। তাহলে b ওপাশে নিয়ে গেলে মাইনাস b আর a ওপাশে নিয়ে গেলে x ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a ও 1 ওভার y মাইনাস b। এখন আপনি চিন্তা করেন তো যে এখানে আসলে কি দেওয়া যাবে না? মানে y এর উপর কন্ডিশন খাটাইলে এখানে y এর কোন ভ্যালুটার জন্য ফাংশনটা আসলে কোনো কাজ করবে না। মানে ফাংশনটা কাজ করে না। y এর মান 0। ঠিক আছে? 0 এর জন্য কিন্তু কাজ করে না। আমি যদি ফাংশনটাকে বলি যে আমাকে 0 দাও, 0 দাও, তাহলে এইটা বলবে যে আমি কি 0 কেমনে দিব? ঠিক আছে? কারণ y এর ভ্যালু তো 0 হইতে পারবে না। ওকে? তাহলে সব হবে কিন্তু কি হবে না? 0 হবে না। তাহলে এটাকে আমরা বলবো এই y এর যেসব ভ্যালু পসিবল সেগুলোকে আমরা রেঞ্জ বলি। আর x এর যেসব ভ্যালু পসিবল, যেসব ভ্যালু আমরা দিতে পারি সেগুলো আমাকে ডোমেইন বলি। তাহলে এই ডোমেইন হচ্ছে গিয়ে কত? এইসব ফাংশনের ক্ষেত্রে 1 ডিভাইড বাই x প্লাস b টাইপের ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আ সব বাস্তব সংখ্যা হবে বাট 0 হবে না। আমরা যদি এটার ক্ষেত্রে যদি আমরা রেঞ্জ বের করি, দেখেন এটার ক্ষেত্রে যদি আমরা রেঞ্জটা যদি বের করি, আ এটাকে প্রথম আমরা y এ কনভার্ট করব 1 ডিভাইড বাই x প্লাস 3 দেন এই x টাকে আমরা y এর মাধ্যমে এক্সপ্রেস করব। তাইলে পাচ্ছি x ইকুয়ালস টু 1 ওভার y মাইনাস 3। ঠিক আছে? 1 ওভার y মাইনাস 3। তাইলে এখানে কি হচ্ছে না? এখানে 0 হচ্ছে না। তাইলে আমরা রেঞ্জ অফ f এ আ সব নিব বাট 0 নিব না। ঠিক আছে? অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে যেহেতু আমরা x এর মান -3 দিতে পারতেছি না, তার মানে y এর মান 0 পাচ্ছি না। যদি -3 দিতে পারতাম, আ তাইলে এটা অসংজ্ঞায়িত হয়ে যেত। এটাকে আমরা 0 ও বলতে পারতেছি না আসলে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে বের করা যাবে? তো এইভাবে কিভাবে মানে x এর কোন ভ্যালু গুলো দেওয়া লাগবে, y এর কোন ভ্যালু গুলো দেওয়া লাগবে, এগুলো বের করতে পারলে এগুলো আসলে মনে রাখা লাগে না। এগুলো আমরা এসএসসি, এইচএসসি তে পড়ে আসছি অনেক। ঠিক আছে? এগুলো আসলে খুব একটা বেশি মনে রাখার দরকার নাই। আচ্ছা। এরপরে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে উপরেও একটা লিনিয়ার আছে, নিচেও একটা লিনিয়ার আছে। ঠিক আছে? এই টাইপের ফাংশনের ক্ষেত্রে ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে। আবারও সেম উপরে যেকোনো কিছু হইতে পারবে, কোনো সমস্যা নাই। বাট নিচে কি হইতে পারে না? নিচে 0 হইতে পারে না। তাহলে এই যে cx প্লাস d এটা যেহেতু 0 হইতে পারবে না, তাহলে x is not equals to minus d divided by c। তার মানে ডোমেইনে আমি সব দিতে পারবো। ডোমেইনে কি হবে? আমি সব আর দিতে পারবো। বাট কি দিতে পারবো না? মাইনাস ডি ডিভাইড বাই সি। এটা দিতে পারবো না। ঠিক আছে? এইজন্য ডোমেইনে আর থেকে মাইনাস ডি ডিভাইড বাই সি বাদ যাবে। ঠিক আছে? আর এটার রেঞ্জ বের করার জন্য এটাকে y এর মাধ্যমে এক্সপ্রেস করা লাগবে। ওকে? আমরা যদি এখানে দেখি যে y এর মাধ্যমে যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে আমাদের এই যে এরকম আসে। ঠিক আছে? তাহলে আবারও আমাদের নিচে 0 হইতে পারবে না। তাহলে cy মাইনাস a is not equals to 0 তাহলে y is not equals to আ a ডিভাইডেড বাই c। তাহলে সব পাবো কিন্তু a ডিভাইড বাই c পাবো না। তার মানে রেঞ্জ অফ f হবে r মাইনাস a ওভার c। ক্লিয়ার বোঝা গেল? তাহলে যদি উপরেও যদি একটা লিনিয়ার এক্সপ্রেশন থাকে আর নিচে যদি একটা লিনিয়ার এক্সপ্রেশন থাকে তাহলে ডোমেইনও এরকম হয়, রেঞ্জও এরকম হয়। তো এগুলি ম্যাথের ক্ষেত্রে আমরা এগুলো মনে রাখবো না। এগুলো আমরা হচ্ছে বের করব। ঠিক আছে? আ ১ম এ এটার নিচের মানে নিচের আ লব 0 ধরে সেখান থেকে আমরা ডোমেইন বের করব। তারপরে এটা y এ কনভার্ট করে আ x টাকে y এর মাধ্যমে মানে এক্সপ্রেস করে তারপর হচ্ছে নিচেরটাকে 0 ধরে is not equals to 0 ধরে সেখান থেকে আমরা রেঞ্জ বের করব। ঠিক আছে? তো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা এগুলো বুঝে করব। আমরা এগুলো মনে রাখবো না। জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আসলে বের করা লাগে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে একটু কঠিনের দিকে যাচ্ছি। আমরা ১ম ৪ টা ডোমেইন রেঞ্জ মোটামুটি একটু সহজ দেখলাম। বাট এখানে এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? এটা আমি আ আলাদা একটা পেজে নিই। ঠিক আছে? এটা ডোমেইন এমনিই বোঝা যাচ্ছে। ঠিক আছে? ডোমেইন এমনি দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এটা ডোমেইন কত হবে। তো ডোমেইন আমি
আমি অলরেডি বলছি যে ডোমেইন হচ্ছে আমরা যেসব ভ্যালু দিতে পারবো সেগুলি হচ্ছে ডোমেইন, ঠিক আছে? তাহলে এই জন্য আগে যেগুলো দিতে পারবো না সেগুলো বের করে দিতে পারবো থেকে দিতে পারবো না এটা বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাইলে এখানে এক্স মাইনাস এ এটা জিরো হইতে পারবে না, তার মানে এক্স ইজ নট ইকুয়ালস টু এ। তাহলে এটা হইলে ফাংশনটা কাজ করবে না, এই জন্য এটাকে আমরা দিব না। তাহলে ডোমেইনে আমরা সব দিব, সব রিয়েল নাম্বার দিব, বাট এ দিব না, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। এরপর আমরা রেঞ্জ বের করি। এটাকে প্রথমে আহ, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটাকে আমরা ওয়াই এর মাধ্যমে লিখি। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এটা আমরা লিখতে পারি না, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। এখন দেখবো যে আসলে ওয়াই এর কোন ভ্যালুগুলো এখানে হচ্ছে না, ঠিক আছে? দেখেন আপনি কিন্তু এ দিতে পারতেছেন না। আপনি কিন্তু এখানে এ দিতে পারতেছেন না, ঠিক আছে? আচ্ছা, যদি এ দিতে পারতেন তাহলে কত পাইতেন বলেন তো? এ দিতে পারলে এটা এ, এটা এ, এটা ক্যান্সেল করে ওই যে লিমিট দিয়ে তখন ক্যান্সেল করা লাগবে, ঠিক আছে? এটা এ, তখন আপনি ওয়াই সমান 2 এ পাইতেন। যদি এ দিতে পারতেন লিমিট দিয়ে আপনি 2 এ পাইতেন যে ওয়াই এর ভ্যালু 2 এ হবে। বাট এখানে তো আপনি এ দিতে পারতেছেন না, তাহলে ওয়াই এর ভ্যালু 2 এ পাবেন না। তাহলে সব দিতে পারতেছেন, এ দিতে পারতেছেন না। তার মানে সব পাবেন বাট 2 এ পাবেন না, কারণ 2 এ একমাত্র কখন আসবে যখন আপনি এ দিতে পারবেন, ঠিক আছে? এজন্য এইখানে রেঞ্জটা কাইন্ড অফ এগুলো বেসিক বুঝে আসলে সলভ করতে হয়, মানে গতানুগতিক কোনো ওয়ে নাই যে এভাবে করতে হয় এভাবে করতে হয়। এটা এক একটা ফাংশন যেরকম ওরকম বুঝে বুঝেই করতে হয় আর কি। এক একটা ফাংশনের ক্ষেত্রে এক এক রকম, এক এক ধরনের ফাংশনের ক্ষেত্রে। তাহলে রেঞ্জ আপনি উম, সব পাবেন, বাট যেহেতু আপনি এ দিচ্ছেন না, তার মানে ওয়াই এর ভ্যালু আপনি 2 এ পাচ্ছেন না। তাহলে এই 2 এটা আপনাকে বিয়োগ করে দিতে হবে, যে সব পাবেন বাট 2 এ পাবেন না, কারণ 2 এ হয় একমাত্র এ এর জন্য, ঠিক আছে? যেহেতু আমি একে দিচ্ছি না এই জন্য 2 একে আমি পাচ্ছি না, ঠিক আছে? ওকে, তাহলে এটা বুঝলাম। আচ্ছা, এটা দেখেন, এটা একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তো এখানে সিমিলারলি আপনি দেখেন, আপনি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা জিরো হইতে পারবে না। তার মানে এক্স স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু এ স্কোয়ার। আমরা যদি স্কোয়ার রুট করে দিই তাহলে এক্স ইজ নট ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, ঠিক আছে? তার মানে আমি ডোমেইনে, ডোমেইন কি হবে? মাইনাস প্লাস মাইনাস এ, ঠিক আছে? এখন রেঞ্জ বের করব। তো রেঞ্জ বের করার জন্য এটাকে আগে একটু ভেঙে রাখি। রেঞ্জ বের করার জন্য ধরেন ওয়াই সমান এক্স মাইনাস এ, আবার এক্স প্লাস এ এক্স মাইনাস এ, ঠিক আছে? এক্স প্লাস এ এক্স মাইনাস এ, ওকে? এখন দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে আপনি দিতে পারতেছেন না। তাহলে দিলে কি আসতো এটা আগে বের করি। তাহলে এখানে যদি আমরা দিতাম, বুঝলাম ভালো করে, এখানে যদি দিতাম তাহলে এখানে 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 হয়ে এটা ক্যান্সেল যাইতো, তখন 2 হইতো, ঠিক আছে? তাহলে দেখেন রেঞ্জ, তাহলে আর মাইনাস 1/2 কেন? কারণ দিতে পারতেছি না, তাহলে দিলে আসতেছে হচ্ছে 1/2 লিমিট দিয়ে, ঠিক আছে? তাহলে না দিলে 1/2 আসবেন, গেল। আবার আমি যদি এখান থেকে, আমি যদি এখানে মাইনাস দিতাম, ঠিক আছে? এটা একটু মুছে আবার লিখি। দেখেন এক্স মাইনাসে এক্স প্লাসে এক্স মাইনাসে, আমি যদি মাইনাসে দিতাম তাহলে এখানে মাইনাস এ হইতো, এখানে মাইনাস এ হইতো, তারপর এখানে মাইনাস এ হইতো। তখন দেখেন এখানে আহ এটা তো জিরো, ঠিক না? তাহলে এখানে টোটালটাই জিরো, নিচে জিরো, ঠিক না? আর উপরে -2 তাহলে -2 ডিভাইডেড বাই জিরো, এটা লিমিট দিয়ে জিরো আসবে, ঠিক আছে? এটা লিমিট দিয়ে জিরো আসবে, ওকে? যে আমি যদি লিমিট যদি এক্স টেন্স টু যদি জিরো বসাই তাহলে এটা জিরো আসবে, ঠিক আছে? তো এখন যেহেতু আমি মাইনাস যেহেতু আমি দিতে পারতেছি না, ঠিক আছে? তাহলে এটা জিরো আসা তো আমি এক্সপেক্ট করতে পারি না, তাহলে এখানে জিরো আসবেন, ঠিক আছে? এর জন্য আমরা 1/2 মিস করছি, আবার মাইনাস এর জন্য আমরা জিরো মিস করছি। তাহলে এই দুই ধরনের ভ্যালু ডোমেইনে দিতে পারতেছি না, এই জন্য এই দুই ধরনের ভ্যালু আমরা পাচ্ছি না, ঠিক আছে?
বুঝছি তাইলে? হ্যাঁ, ডোমেন আর রেঞ্জ বুঝছি। আচ্ছা, যখন এরকম রুট টাইপের জিনিস থাকবে, বা দেখেন, যদি রুট টাইপের ফাংশন থাকে, তখন আচ্ছা, রুটের ভেতর কি কখনো নেগেটিভ জিনিস হয়? আনসার হচ্ছে না। রুটের ভেতরে রাশি সব সময় গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, জিরো নাইলে জিরো থেকে বড় হইতে হবে, কারণ নেগেটিভ নাম্বারের রুট ডিফাইন্ড না, সংজ্ঞায়িত না। ঠিক আছে? ওকে, তাহলে এজন্য আমরা কি করব, এই রুটের ভেতর যেটা থাকবে, ধরুন এক্স প্লাস বি, এই এই এক্স প্লাস বি কে আমরা জিরো থেকে বড় বানাবো, যে এক্স প্লাস বি কে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। তাহলে এক্স কে কোন ধরনের হইতে হবে? এক্স কে মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড় হইতে হবে এই ফাংশনটা সংজ্ঞায়িত হওয়ার জন্য। তাহলে এই ফাংশন সংজ্ঞায়িত হওয়ার জন্য এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। আর এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড় হবে। তাহলে ডোমেইন কি হবে? তাহলে এখন দেখেন, মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড় নাম্বার কত হইতে পারে? ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডোমেইন হবে মাইনাস বি ডিভাইড বাই এ থেকে শুরু হয়ে এটার বড় যে কোনো নাম্বার। ঠিক আছে? তাহলে এটার বড় যে কোনো নাম্বার ইনফিনিটি। ইনফিনিটি থাকলে আমরা ওপেন ইন্টারভাল ব্যবহার করি, আর যেহেতু মাইনাস বি ডিভাইড বাই এ সহ হচ্ছে, এই জন্য হচ্ছে এটা ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে? আশা করি ইন্টারভালের ব্যাপার স্যাপার আপনাদের জানা আছে। যদি কোনো একটা ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের ব্র্যাকেট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, মানে ওই ভ্যালু সহ। আর যদি কোনো একটা ভ্যালু না হয়, এর আগ পর্যন্ত অথবা এর পর থেকে হয়, তখন আমরা ওপেন ইন্টারভাল ব্যবহার করি। ইনফিনিটি হচ্ছে অসীম একটা সংখ্যা, মানে যে সংখ্যায় পৌঁছানো সম্ভব না। এই জন্য আমরা ইনফিনিটিতে যেহেতু পৌঁছাইতে পারি না, এই জন্য আমরা এইখানে ওপেন ইন্টারভাল ব্যবহার করি। ঠিক আছে? বুঝছি? এই যে জিরো থেকে ইনফিনিটি। ওকে, বুঝছি তাইলে। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, এখানে আরো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটা এ গ্রেটার দেন জিরোর জন্য। বাট যখন এ লেস দেন জিরো হয়ে যাবে, যখন এ নিজেই যখন নেগেটিভ হয়ে যাবে, তখন মাইনাস এক্স প্লাস বি, এটা জিরো চেয়ে বড় হইতে হবে। ঠিক না? তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি। ঠিক না? মানে এর ভ্যালু যখন নেগেটিভ হয় আর কি। তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, আমি যদি মাইনাস যদি ক্যান্সেল করে দিই, তাহলে লেস দেন অর ইকুয়াল ভি ডিভাইড বাই এ হচ্ছে। ঠিক আছে? আমি তো এখানে এ কে মাইনাস এ লিখে ফেলছি, বাট এখানে দেখেন এ যেহেতু নেগেটিভ, এ যেহেতু নিজেই নেগেটিভ, তাহলে এ মাইনাস মাইনাস ক্যান্সেল করে কি হয়ে যাবে? এটা বি ডিভাইডেড বাই এ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? অথবা আপনি এভাবে চাইলে লিখতে পারেন যে একে মনে মনে নেগেটিভ ধরে, একে কিন্তু মনে মনে নেগেটিভ ধরে, তাহলে এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আরো ভালো হয়, যে এক্স প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলে সেক্ষেত্রে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস বি, তারপরে আহ, তারপরে ওই যে এখানে একটা মাইনাস থাকার কারণে এই সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এক্স লেস দেন অর ইকুয়াল মাইনাস বি ডিভাইড বাই এ হয়ে যাবে। ঠিক আছে? যখন এখানে আমরা একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, তখন এই মাইনাসটা কিন্তু চলে যাবে, জাস্ট এ এর মাইনাসটা এখানে সামনে আছে, এ এর মাইনাসটা সামনে আছে। আমি আরেকটু বলি, এ কিন্তু কি মাইনাস, এই মাইনাসটা দৌড়ানোর জন্য এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে? আমরা গুণ করলাম, তাহলে এখানে মাইনাস চলে গেল। ওকে, আবার এ যেহেতু নিচে নিয়ে আসছি, তাহলে এ এর নিজস্ব একটা মাইনাস আছে। ঠিক না? ওই মাইনাস বি ডিভাইড বাই এ লেস দ্যান অর ইকুয়াল জিরো। ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? যেহেতু মাইনাস বি ডিভাইড বাই এ থেকে যেহেতু ছোট, তাহলে ছোট কতটুকু হইতে পারে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এরপর মাইনাস বি ডিভাইড বাই এ, এবং ইনফিনিটি থাকলেই হচ্ছে ওপেন ইন্টারভাল, আর যেহেতু এটা সহ হচ্ছে, এই জন্য ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে? এই জন্য ডোমেইন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস বি ডিভাইড বাই এ, যেখানে এ হচ্ছে নেগেটিভ নাম্বার। ওকে, তাহলে রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। সিমিলারলি রেঞ্জে কোনো চেঞ্জ নেই, জাস্ট ডোমেইনে চেঞ্জ হচ্ছে। আবার এখানে ফ্র্যাকশনও আছে, তারপর রুটও আছে, তাহলে এখানে একটু ডিফারেন্ট, এখানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি আর কতটুকু আছে। আচ্ছা, হ্যাঁ,
এইখানে ফ্র্যাকশনও আছে আবার রুটও আছে। তার মানে আগে শুধুমাত্র রুট থাকলে যেটা আমরা 0 ধরতাম, ঠিক আছে? এখন 0 ও ধরতে পারবো না, কারণ 1/0 সমান হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। এজন্য x প্লাস b এটা গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে x গ্রেটার দেন মাইনাস b ডিভাইড বাই a হওয়া লাগবে। ঠিক আছে? মাইনাস b ডিভাইড বাই a থেকে বড় হওয়া লাগবে। তাহলে মাইনাস b ডিভাইড বাই a থেকে যদি বড় হয় তাহলে ডোমেইনটা কত হবে? মাইনাস b ডিভাইড বাই a থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? এটা ওপেন ইন্টারভাল হবে, কারণ এখানে ইকুয়াল নাই। ইকুয়াল হইলে ক্লোজড ইন্টারভাল হয়। ঠিক আছে? তাহলে ডোমেইন হচ্ছে মাইনাস b ডিভাইড বাই a থেকে ইনফিনিটি। ওকে? আর রেঞ্জটা বের করব সিমিলারলি, যেহেতু রুট আছে তাহলে মাইনাস b ডিভাইড বাই এই a থেকে রেঞ্জ বের করব, ঠিক না? আচ্ছা, রেঞ্জটা একটু দেখি। হ্যাঁ, আহ, এটাকে y এর মাধ্যমে এক্সপ্রেস করি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি y এর মাধ্যমে এক্সপ্রেস করি, y সমান, মানে আপনি যদি এমনে দেখে যদি বুঝতে না পারেন তাহলে y এর মাধ্যমে এক্সপ্রেস করে ফেলবেন। ঠিক আছে? 1/√ওভার x প্লাস b, তো তাহলে প্রথমে স্কোয়ার করে দিবেন y স্কোয়ার। ঠিক আছে? ইকুয়ালস টু 1/x প্লাস b। তাহলে x সমান কত হচ্ছে? 1/y স্কোয়ার, ও 1/a, তারপর হচ্ছে মাইনাস b, মাইনাস হচ্ছে v। ঠিক আছে? তাহলে এখানে জিরো y এর মান ইজ নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে কি হচ্ছে? y এর মান ইজ নট ইকুয়ালস টু 0 হচ্ছে। ঠিক আছে? যে y এর মান 0 হইতে পারবে না। আবার সিমিলারলি আপনি রুট থেকে কখনো নেগেটিভ নাম্বার পাবেন? পাবেন না তো। রুট থেকে তো অলওয়েজ পজিটিভ পাবেন, ঠিক না? তো অলওয়েজ যদি পজিটিভ পাই তাহলে কত হবে? 0 থেকে ইনফিনিটি দিতে হবে। আচ্ছা, এখানে আমি মনে হয় রেঞ্জ বলি নাই। সরি টু সে, এখানে আমি রেঞ্জ বলি নাই। সেটা হচ্ছে রুট থেকে তো আমরা রুটের আউটপুট তো আমরা কি পাবো না? রুটের আউটপুট তো আমরা নেগেটিভ পাবো না। ঠিক আছে? রুটের ভেতর যাই কিছু আসে সেগুলোকে আমরা যদি রুট যদি খাটাই তাহলে সেটা সবসময় পজিটিভ হবে। ঠিক আছে? তো এই জন্য এখানে কিন্তু আমরা নেগেটিভ আউটপুট পাবো না। এই জন্য এটা অলওয়েজ 0 থেকে ইনফিনিটি হবে। এবং ইনফিনিটি থাকলেই তো ওপেন ইন্টারভাল। আর যেহেতু 0 সহ হচ্ছে এখানে, সেজন্য এখানে ক্লোজ ইন্টারভাল। আচ্ছা, এরপরে এখানেও যেহেতু রুট আছে তাহলে এখানে সবকিছু আমি আউটপুট পাচ্ছি হচ্ছে এক্স প্লাস বি, তারপর রুট পারফর্ম করে কিন্তু আমি আউটপুট পাচ্ছি। এই জন্য এখানে নেগেটিভ হবে না, আর 0 তো অলরেডি হবেই না, এটা আমরা দেখলাম। তাহলে 0 আর নেগেটিভ হবে না, তাহলে 0 পদ থেকে শুরু হয়ে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে? এই জন্য রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে? আচ্ছা, আহ, এরপরে হচ্ছে রুটের ভেতর যেরকম এই যে যদি স্কোয়ারটা স্কোয়ার থাকে তখন সেক্ষেত্রে এরকম দুইটা কেস হইতে পারে, মানে দুই টাইপের ফাংশন হইতে পারে। একটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমাদের অসমতার যেটা বেসিক দরকার, সেই অসমতার বেসিকটা আমরা একটু দেখি আগে। ওটাতে যাওয়ার আগে হয়তো মনে আছে, মনে অনেকেরই নাই। ঠিক আছে? তো এখানে তো আসলে অনেকেই আছে যে প্রথম একদম 0 থেকে শুরু করতেছে, আবার অনেকেই আছে মোটামুটি ভালো পড়াশোনা করছে, জাস্ট একটু রিভিশনের জন্য আসছে। ঠিক আছে? আচ্ছা, তো অসমতার যে বেসিক টুকু এগুলো কিন্তু 9-10 এর পড়াশোনা। ঠিক আছে? 9-10 এর ইন্টারমিডিয়েটে পড়াশোনা খুব একটা কঠিন জিনিস না। যে ধরেন এক্স প্লাস এ আছে ইন্টু এক্স মাইনাস এ আছে। তো আমি 2-3 দিয়ে বুঝাই, এগুলো এতে না ধরে নাম্বার দিয়ে বুঝাই। যে আমার কাছে ধরেন এক্স প্লাস 2 আছে, আবার ধরেন এক্স মাইনাস 3 আছে, গ্রেটার দেন 0 আছে। গ্রেটার দেন অর ইকুয়াল ধরেন 0 আছে। আচ্ছা, গ্রেটার দেন 0 ধরি। ঠিক আছে? তাহলে এখানে এক্স এর ভ্যালু কত কত হবে সেটা বের করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতাম। সেটা হচ্ছে প্রথমে এটা সমান 0 ধরে এক্স এর ভ্যালু -2 না? সে -2 নিতাম একটা। এটা সমান 0 ধরে এক্স এর ভ্যালু 3, এই 3 নিতাম। এরপর এই সংখ্যা রেখা মোটামুটি 2টা বিন্দু নেওয়ার পর 3টা পার্টে কিন্তু সে বিভক্ত হয়ে গেছে। এরপর এই পার্টে যে কোনো একটা নাম্বার নিয়ে দেখতাম যে এই এক্সপ্রেশনটা পজিটিভ কিংবা নেগেটিভ কিনা। ধরেন এখানে আপনি ধরেন -3 নিলেন, তাহলে -3 নিলে এখানে হয় -1, -3 বসালে এখানে হয় আপনার -6। তাহলে গুণ করে কিন্তু পজিটিভ হয়, টোটাল এই দুটো গুণ করে পজিটিভ হয়।
তাহলে এই অঞ্চলে এই x+2 x-3 এটা হচ্ছে পজিটিভ। এইখানে ধরেন যে যে কোনো একটা ভ্যালু নেন, ধরেন আপনি 0 নিলেন, 0 নিলে এটা এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -3, 2 আর -3 এটা মাইনাস আসে। তাহলে এই অঞ্চলে কিন্তু এই টোটাল এক্সপ্রেশনটা এই দুটার প্রোডাক্ট কিন্তু নেগেটিভ। ঠিক আছে, আবার এখানে কিন্তু আবারও পজিটিভ। তাহলে একবার হচ্ছে পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ। এখন দেখেন এক্সপ্রেশনটা আপনার কি হওয়া লাগবে, এক্সপ্রেশনটা কিন্তু আপনার পজিটিভ হওয়া লাগবে, যে গ্রেটার দেন 0। তার মানে পজিটিভ অঞ্চলটুকুই আপনার নিতে হবে, এটা আর এটা। ঠিক আছে, তাহলে এক্স একবার লেস দেন -2 হবে অ্যান্ড এক্স একবার গ্রেটার দেন 3 হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি যে এক্স এর ভ্যালু -2 থেকে যদি কম হয় তাহলে দেখবেন যে এটা পজিটিভ হচ্ছে, আবার এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3 হইলে এটা পজিটিভ হচ্ছে। তাহলে এই দুইটাই হচ্ছে গিয়ে কি আমাদের আনসার। আবার যদি লেস দেন যদি 0 থাকে, ধরেন x+2, তাহলে x-3 লেস দেন 0 থাকলে এখানে আমরা সেম তিনটা পার্টে আমরা বিভক্ত করব। একটা হচ্ছে এটা এটা ইকুয়ালস টু 0 তোলা x এর ভ্যালু -2, এটা 3, এটা -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। ঠিক আছে, আমি একটু চেক করি যে আমার রেকর্ডিংটা হচ্ছে কিনা। ওকে ওকে, চলছে 35 মিনিট। আচ্ছা, তো এখানেও ৩ টা অঞ্চল হইছে। ধরেন আপনি এই অঞ্চলে একটু টেস্ট করে দেখেন যে 0 বসান এখানে। 0 বসাইলে এটা 2, এটা -3। ঠিক আছে? মাইনাস আসতেছে। তাহলে এই অঞ্চলে এটা মাইনাস আসতেছে। এটা প্লাস আসতেছে, এটা প্লাস আসতেছে। এখন যেহেতু লেস দ্যান 0, মানে আপনি নেগেটিভ অঞ্চলটাই তো নিবেন। ঠিক না? যেহেতু লেস দ্যান 0, তাহলে নেগেটিভ অঞ্চল এটা না। তাহলে x এর ভ্যালু হবে -2 থেকে কিসের মধ্যে? 3 এর মধ্যে। তাহলে এটাই হবে এখানে আনসার। মানে অসমতা যেভাবে সমাধান করে, এইরকম ২ টা কেস থাকতে পারে, ২ টা কেসই আমরা দেখছি। ঠিক আছে? আশা করি আমরা অসমতা সমাধান করতে পারবো। এটা কাইন্ড অফ এখানে একটু কাজে লাগবে। ঠিক আছে? তো ধরেন a স্কয়ার মাইনাস এই যে ভেতরের অংশটা কি হওয়া লাগবে? গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তো এটা গ্রেটার দেন 0, x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস a স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করে দিলে x স্কয়ার লেস দেন অর ইকুয়াল a স্কয়ার। তাহলে x লেস দেন প্লাস মাইনাস, ও সরি, আহ হ্যাঁ, x লেস দেন অর ইকুয়াল প্লাস মাইনাস a, তার মানে মাইনাস a থেকে a এর মধ্যে। আপনি ওভাবে করতে পারবেন, আমি যেভাবে দেখাইছি আপনাকে, যে a প্লাস x, তারপর হচ্ছে a মাইনাস x ও লেস দেন অর ইকুয়াল 0, গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে একটা মাইনাস দিয়ে আমরা যদি গুণ করে দিই, হুম 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 হুম, মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে কত হচ্ছে? x প্লাস a হবে, তারপরে এখানে x মাইনাস a হবে, তখন এখানে লেস দেন অর ইকুয়াল 0 হয়ে যাবে। লেস দেন অর ইকুয়াল 0 হইলে নেগেটিভ অঞ্চল, তাহলে এখানে নেগেটিভ অঞ্চল কোনটা? এটাই না? মাঝখানটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। যদি ৩ টা অঞ্চল হয় তাহলে এরকমই হবে। পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখান থেকে যেহেতু এতটুকু, তাহলে -a থেকে x এর ভ্যালু কত পর্যন্ত হইতে পারে? +a পর্যন্ত হইতে পারে। এবং এটা যদি আমরা ব্যবধির মাধ্যমে, ইন্টারভালের মাধ্যমে যদি লিখি, তাহলে যেহেতু -a সহ হচ্ছে এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লোজড ইন্টারভাল, আর যেহেতু +a সহ হচ্ছে, এজন্য আমাদের ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে? বুঝছি? ওকে, তাহলে আবারও যেহেতু রুট, এখান থেকে তো নেগেটিভ জিনিস আসবে না, এখান থেকে তো পজিটিভ জিনিসও আসবে। এই জন্য 0 থেকে কত হবে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতো, বাট এখানে যেহেতু আপনি এক্স এর ভ্যালু একটা ক্লোজ করে দিছেন, এই জন্য এ পর্যন্ত হচ্ছে। যে আপনি এখানে যাই কিছুই দেন, মানে এক্স এর ভ্যালু -a থেকে এ পর্যন্ত দিলে আপনি এখান থেকে 0 থেকে এ পর্যন্ত পাবেন। ঠিক আছে, এর বাইরে পাবেন না। ওকে, আচ্ছা, সিমিলার ওয়েতে এটা তো এটা আসবে, এটা যেহেতু ওই গ্রেটার দেন, দেখেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক না? তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল এ স্কোয়ার, তাহলে এখানে একবার মাইনাস, মানে এই অঞ্চল আর এই অঞ্চল হবে। ঠিক আছে, এই অঞ্চল আর এই অঞ্চল হইলে এটাকে আমরা ইউনিয়ন দিয়ে, এই অঞ্চলটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত, এখানে ক্লোজ ইন্টারভাল, আর এটা এ থেকে ইনফিনিটি পর্যন্ত। এবং যেহেতু দুটা অঞ্চলে আমার নিতে হচ্ছে, এই জন্য এই দুটা অঞ্চলে দুটা সেটকে যদি যোগ করার প্রয়োজন হয়, তাহলে আমরা সেটের ইউনিয়ন ব্যবহার করি। সেটের ক্ষেত্রে ইউনিয়ন মানে হচ্ছে দুটা সেটের যোগ করা। ঠিক আছে, বুঝছি? ওকে, আবার এখান থেকে যেহেতু আপনি এক্স এর ভ্যালু -a থেকে যেহেতু আপনি এক্স এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত দিতে পারতেছেন, তাহলে এখানে কিন্তু 0 থেকে ইনফিনিটি হবে। ঠিক আছে, পজিটিভ আসবে সবসময়। এবং যেহেতু এক্স এর ভ্যালু, দেখেন এক্স এর ভ্যালু যত ইচ্ছা তত দিতে পারতেছেন, ঠিক না? তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আপনার ইনফিনিটি আসবে। যে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি।
কত আসতেছে? 0 থেকে ইনফিনিটি। ওকে? আচ্ছা। এরপর 12, তারপর হচ্ছে খণ্ডিত ফাংশনের ক্ষেত্রে ডোমেইন রেঞ্জ। আ প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। ঠিক আছে? 12 নাম্বার হচ্ছে ax² + bx + c। ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে আ কাইন্ড অফ আ গুরুমান লঘুমান বের করা লাগে। ঠিক আছে? আ c মাইনাস এটা হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন না? দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে c মাইনাস b² ডিভাইডেড বাই 4a হয়। যদি আমি ভুল না হই তাহলে এটা হচ্ছে এই ফাংশনের মেক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু। ঠিক আছে? মেক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু। একটা ফাংশনে তো মেক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু থাকে। এরকম একটা দ্বিঘাত ফাংশনে। ঠিক আছে? আগের যে ফাংশনগুলো পড়ছি ওটার ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, আ ম্যাক্সিমাম ভ্যালু প্রায় সবকিছুর ইনফিনিটি ছিল। বাট এখানে একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে যদি ফাংশনটা দ্বিঘাত ফাংশন হয়। ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম এটার হয় ম্যাক্সিমাম ভ্যালু থাকবে যেটা হচ্ছে c - b² / 4a, আর অথবা মিনিমাম ভ্যালু থাকবে যেটা হচ্ছে আ c - b² / 4। এখন কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে? দেখেন আপনি যদি a এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, তাহলে এই ফাংশনটা কিন্তু ম্যাক্সিমাম হবে। মানে এই যে a এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এই ফাংশনটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে ডোমেইন হচ্ছে আর। নিঃসন্দেহে ডোমেইন আর, কারণ এখানে রুটও নাই, ফ্র্যাকশনও নাই, তাহলে ডোমেইন আর। ঠিক আছে? আমরা রেঞ্জ বের করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম এগুলো বলতেছি। ঠিক আছে? তাহলে c - b² / 4a এটা হচ্ছে হয় ম্যাক্সিমাম নাইলে মিনিমাম। দেখেন a যদি নেগেটিভ হয়, আচ্ছা এখানে তো অলরেডি লিখছি, a যদি নেগেটিভ হয় তাহলে রেঞ্জ হচ্ছে, a যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে c - b² / 4a, আর মিনিমাম ভ্যালু হচ্ছে মিনিমাম ভ্যালু কত হবে তাহলে? মিনিমাম ভ্যালু মাইনাস ইনফিনিটি। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -b² / 4a, c - b² / 4a। ঠিক আছে? c - b² / 4a। ঠিক আছে? এখানে ওপেন ইন্টারভাল, আর ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু এটা, তাহলে এটা ক্লোজড ইন্টারভাল। আবার এই a যদি পজিটিভ হয় তাইলে এখান থেকে আপনি মিনিমাম ভ্যালু পাবেন। তখন এই মিনিমাম ভ্যালু হবে কিন্তু এরকম, রেঞ্জ অফ f। তখন কিন্তু আপনি মিনিমাম পাচ্ছেন। তাহলে ম্যাক্সিমাম ইনফিনিটি হবে। তাহলে এটা যেহেতু মিনিমাম হচ্ছে b² / 4a, এটা যেহেতু মিনিমাম হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম আমরা ইনফিনিটি পাইতে পারি। ঠিক আছে? ওকে? ওকে? তাহলে যদি একটা দ্বিঘাত ফাংশন হয় তাহলে দ্বিঘাত ফাংশনের গ্রাফটা কিন্তু একটা প্যারাবোলা হয়, পরাবৃত্ত হয়, এবং পরাবৃত্তে কিন্তু একটা অবশ্যই শীর্ষবিন্দু থাকে। সেটা যদি এরকম থাকে a less than 0 হইলে এই শীর্ষবিন্দুটা কাইন্ড অফ এরকম হয়, মানে ম্যাক্সিমাম ভ্যালু হয়। ঠিক আছে? আমরা যদি একটা গ্রাফ আঁকি এরকম, এই ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। আবার যদি a less than 0 হয়, ঠিক আছে? এটা যদি x হয়, এটা যদি y হয়, a greater than যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে এই যে শীর্ষবিন্দুটা এখানে পাচ্ছি। ঠিক আছে? তখন এটা এটা মিনিমাম ভ্যালু হয়ে যায়, এবং বাকি সবগুলো ভ্যালুই কিন্তু কি হয়? এই মিনিমাম থেকে বড় হয়। ঠিক আছে? বুঝছি? তো এটা কোনটিটা ফাংশনের ডোমেইন রেঞ্জ, এটা আমরা দেখব। এটা আমরা যখন পড়বো তখন দেখবো। এখানে এভাবে পড়ার দরকার নাই। আমরা যখন ম্যাথ সলভ করব তখন কিন্তু আমরা এই খণ্ডিত ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা তখন ওখান থেকেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে? খণ্ডিত ফাংশনের মধ্যে অনেক সময় মডুলাস থাকতে পারে, বিভিন্ন ধরনের কেস আছে, এগুলো ম্যাথ সলভ করতে, করতে আমরা বুঝে যাব। ওকে? তো আশা করি বুঝছেন। আমি যেহেতু ক্লাসটা রেকর্ড করতেছি, তো এইজন্য একটু ফার্স্ট পড়াইছি। যেখানে বুঝবেন না সেখানে একটু প্লেব্যাক একটু কমাই দিয়ে 0.75 দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, অথবা একটু টেনে, টেনে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমরা যে বেসিকটুকু পড়েছি ওই বেসিকটুকু দিয়েই কিন্তু আমরা এই প্রশ্নমালার সবগুলো প্রবলেম মোটামুটি সলভ করে ফেলতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব এইখান থেকে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমি জাস্ট আরেকটা ক্লাস দিব, যে এই ক্লাসে আমরা এখানে যেগুলো এক্সাম্পল আছে ওগুলো থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো মোটামুটি সলভ করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।